গত এক বছর আপনারা তো বাংলাদেশের ইতিহাসে সব থেকে সুশীল, সভ্য, মডেস্ট সরকার আপনারা। তো এই সুশীল এনজিওবাদী সরকার থাকা অবস্থায় বাংলাদেশ কিভাবে প্রস্তর যুগে ফিরে গেল? এই প্রস্তর যুগে যাতে ফিরে যেতে না পারে এই জন্য গত একটা বছর আপনারা কি ছিঁড়েছেন? এই ছেঁড়া জিনিসটার নাম বলে। পুলিশে কয়জন নতুন পুলিশ নিয়োগ দিয়েছেন? একটা শুধু কনস্টেবল নিয়োগ হয়েছে ছোট করে। অথচ এই রাষ্ট্র পুনর্গঠনের জন্য সব থেকে বড় আমাদের দরকার ছিল পুলিশ। হাজারবার বলেছি আপনারা কমপক্ষে 50,000 পুলিশ নিয়োগ করেন। এই 50,000 পুলিশ যদি একটা টাকা ঘুষ না দিয়ে চাকরি নিতে পারে তাহলে তার কোনো দায় নাই যে ঘুষ খেয়ে তারপরে সেই যেই টাকা দিয়ে চাকরি নিছে সেই টাকা ফেরত দিতে হবে। আপনি 50,000 তো দূরের কথা, আপনি কয়জন পুলিশ নিয়োগ দিচ্ছেন? আপনি নিয়োগ দিতে পারেন নাই। নাম্বার 2, আর্মির ক্ষেত্রে যেই অবস্থায় আর্মি তার ক্ষমতা আছে, মানে যে কাউকে বিচারিক ক্ষমতা দেওয়া আছে, আর্মির বিচারিক ক্ষমতা থাকা অবস্থায় কি করে এরকম ঘটতে পারে? আজকে ঢাকা শহরের মধ্যে এরকম একটা ঘটনা, এই জন্য আমরা বলছি। আপনারা কি জানেন বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে, উপজেলায়, জেলায় এরকম প্রতি ঘটনা প্রতিদিন কত ঘটছে? ঢাকার সাংবাদিকতা আর উপজেলা, মফস্বল জেলার সাংবাদিকতা এক না। কারণ আপনারা জানেন বাংলাদেশের কোনো মিডিয়ার সেই ক্যাপাসিটি নাই তাদের উপজেলা প্রতিনিধি, তাদের জেলা প্রতিনিধিকে বিরাট করে স্যালারি দিয়ে ইন্ডিপেন্ডেন্ট আকারে তাদেরকে রাখে। তারা ওখানে কেউ একটা ব্যবসা করে, কেউ একটা দোকান করে, তার সাথে ওই পলিটিক্যাল এঙ্গেজমেন্টের মধ্যে থাকতে হয়। তেমন কোনো ঘটনা নাই যেটা সে তার হাউসে পাঠালে নিউজ করতে পারবে, কারণ পরের দিনই তার বাড়িতে আক্রমণ হবে, সাংবাদিকতা দুদিনের কথা এলাকাও থাকতে পারবে না। বাংলাদেশের ইউনিয়ন থেকে শুরু করে, গ্রাম থেকে শুরু করে, উপজেলা, জেলা ভয়াবহ অবস্থা। তো আমি সরকারকে বলতে চাই যে আপনারা এই যে এখন এটাকে বিএনপির কি দেয় সেটা আমরা বলবো, অন্যান্য রাজনৈতিক দলের কি দেয়, কিন্তু আপনি যে রাষ্ট্রে খুব সচেতনভাবে একটা কেওয়াস তৈরি হতে দিতে পারছেন যাতে আগামীতে একটা আধা সুশীল সরকার, আধা রাজনৈতিক আধা সুশীল সরকার যাতে থাকে, যাতে পলিটিক্যাল পার্টিসগুলোর উপরে মানুষের মন মেজাজ খারাপ হয়ে যায়, এইটাকে আপনি সচেতনভাবে করছেন না। না করলে এজেন্সি কোথায়? বাংলাদেশে উপরে আল্লাহ, সারা পৃথিবীর যারা ধর্ম বিশ্বাস করে যে একটা গাছের পাতা নড়লেও সে জানে, আর রাষ্ট্রের মধ্যে এজেন্সি জানে দুনিয়ার সব। এইখানে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটলো, শুধু ঘটে নেই, নিপুণভাবে তার ভিডিও করা হলো। তাহলে এই যে এজেন্সি কিছু জানে না, এর মানে আমরা কেউ যদি নাও জানি তাহলে তো রাষ্ট্র জানে। রাষ্ট্রকে কেন সেইটা গ্রেপ্তার করতে 3 দিন সময় লাগলো? কেন মিডিয়ায়, এবং আরো ভয়াবহ ব্যাপার হলো মিডিয়ায় খেয়াল করেন কিভাবে ব্ল্যাক আউট হয়ে যায় সবকিছু। এইরকম জঘন্যতম ভয়াবহ হত্যাকাণ্ড মূলধারার মিডিয়ায় আসেই নাই, কোনো টিভিতে আসে নাই, এমনকি মাল্টিমিডিয়াও আসে নাই। একটা দুইটা পত্রিকা ছোট করে নিউজ করেছে, এবং সেখানেও আবার 2-3টা পত্রিকা তারা তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এড়িয়ে গেছে। একটা দুইটা পত্রিকা সামান্য ইনসাইট দিয়েছে। গতকালকে দুপুরে 2টার দিকে আমাদের এক ভাই অ্যাক্টিভিস্ট, তিনি এইটা সর্বপ্রথম এনেছেন। আমরাও বিশ্বাস করতে চাইনি তিনি যেভাবে লিখেছেন। বিকেলে ভিডিও সামনে এসেছে। আজকে আপনারা কেউ বলতে পারবেন যে কালকে ভিডিও যদি এরকম সামনে না আসতো তাহলে এইটা আজকে এরকম হতো? তারপরেও মিডিয়া এটাকে সেন্সরশিপ করেছে। মিডিয়ায় আসার পরও দেখবেন গতকালকে সারা বাংলাদেশে রাতে যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হয়েছে, অধিকাংশ মিডিয়া সেটা লাইভে যায় না, তারা রেকর্ড রেখেছে, বলেছে পরে করবে। এখন কেন? মিডিয়ার চরিত্রটা হয়েছে এমন। দেখেন বাংলাদেশে এমন মিডিয়া হাতে গোনা 2-1টা থাকতে পারে যারা মূলত মিডিয়াকেই বিজনেস আকারে ধরে ওখান থেকেই তাদের হাউসের সবার স্যালারি হয়। মূলত এখানে মিডিয়ার কাজ, মিডিয়া কাজ করে না। মিডিয়ার কাজ হলো তার কর্পোরেট হাউসের স্বার্থে ডিলিং তৈরি করা। সুতরাং এই যে আগে যারা আওয়ামী লীগ চেটেছে 15 বছর ধরে, সেই চাটাটা এখন জিব্বাটা একটু একবার কুলি করে বিএনপির দিকে জিব্বা বাড়িয়ে দিয়েছে। এটা বিএনপিকে বলতে হয় না আমাকে চাটো, কারণ সে জানে আগামী এখন আবার বেশ কিছুদিন ক্ষমতায় বিএনপিকে থাকবে, সুতরাং প্রচুর পরিমাণ বিএনপিকে চাপতে হবে। আপনারা নইলে আপনারা বলেন কোন নৈতিকতার দায়ে আপনারা, আমি 3 থেকে 4টা মিডিয়া হাউসের ভাইদের সাথে ইনফরমালি কথা বলে বোঝার চেষ্টা করছি যে ভাই সত্য করে বলেন আপনারা কি এটা জানতেন না? ওনারা সঠিক উত্তর দিতে পারেন। এর মানে হলো ওনারা জানতেন কিন্তু ওনারা এত বড় ঝামেলায় যেতে চান নাই। তো এই যে সেন্সরশিপ, এর মানে মিডিয়া, আজকে একটা প্রশ্ন করি, ঢাকার মধ্যে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে মানুষকে হত্যা করা যায় এবং মিডিয়া দিয়ে সেটা ধামাচাপা দেওয়া যায়, তাহলে নির্বাচনের সময় সারা বাংলাদেশে হাজার হাজার কেন্দ্রে কত পাথর মারা হবে, কত গুলি করা হবে, তখন যে মিডিয়া কি করবে তা আমাদের বুঝ হয়ে গেছে। এই মিডিয়ার উপরে ভরসা করে বাংলাদেশে নির্বাচন তো দূরের কথা, সামনের কোনো কাজেই যাওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত মিডিয়ার সংস্কার করা যাবে, যতক্ষণ না পর্যন্ত পুলিশের সংস্কার করা যাবে। তো সরকারকে বলি, এই যে গত 1 বছরে আগের মিডিয়াগুলো তো সবাই মিলে কম বেশি আওয়ামী লীগকে চাপতে হয়েছে, ইচ্ছায় অনিচ্ছায়। আপনি গত 1 বছরে কয়টা নতুন মিডিয়া আনতে পারছেন?
যারা জুলাইয়ের ন্যারেটিভ নির্মাণ করবে, আপনি সেইটা পারেন নাই। আপনি মামলা দায়ের করতে পারেন নাই। আমরা ভিডিওকে সামনে আনার আগ পর্যন্ত আপনি গ্রেফতার করতে পারেন নাই। আপনি আবার সরকারের তরফ থেকে বলছেন কি যে প্রস্তর যুগে, এই প্রস্তর যুগটা আপনারা করছেন যাতে এখানে পলিটিক্যাল সিচুয়েশন তৈরি হয় এবং এদেশে একটা আধা কাঁচরা আধা সুশীল এনজিওবাদী সরকার টিকে থাকে। আর এই এনজিওবাদী সরকার টিকিয়ে রাখার একমাত্র বড় কারণ হতে পারে মানুষ আগামী 1 বছর পরে এই অবস্থা থেকে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য গণ আন্দোলন করবে। আমি আপনাদেরকে বলে রাখি, যদি আওয়ামী লীগ কোনোদিন এই গণহত্যাকারীরা দেশে ফিরে আসতে চায় বা আসার কোনো অবস্থাও তৈরি হয়, তার দুইটা দায় সমানকে দুইজনকে নিতে হবে। রাজনৈতিক দল হিসেবে সবার আগে তার দায় নিতে হবে বিএনপিকে। বিএনপির এই ব্লান্ডারের কারণে এই দেশে আওয়ামী লীগের তার পরিস্থিতি তৈরি হবে। আর দ্বিতীয়ত এই সুশীল এনজিওবাদী সরকার যে না পুলিশ সংস্কার করে, সে না পুলিশ নিয়োগ দেয়, না গ্রেপ্তার করে, না সে রুল করে, না সে টুইট করে, সে কিচ্ছু করে না, সে শুধু ফেসবুকে পোস্ট দেয়। আপনাদেরকে একটা কথা বলি, সরকারের এই প্রস্তর যুগ। দ্বিতীয়ত আসেন বিএনপি বারবার কি বলছে, সরকার ব্যর্থ। তাহলে বিএনপিকে একটা কথা আপনাদেরকে মনে করাই দেই, এই যে বারবার বলছেন সরকার ব্যর্থ, সরকার তো আমরা দেখেছি বিভিন্ন উপজেলায়, আপনারাও মিডিয়ায় নিউজ করেছেন মাঝে মধ্যে, যে আওয়ামী লীগের অমুককে গ্রেফতার করেছে পুলিশ, স্থানীয় বিএনপি থানায় হামলা করে তাকে ছিনিয়ে এনেছে। এটা কেমন খেলা বিএনপি? আপনারা একদিকে সরকারকে বলতেছেন সরকার ব্যর্থ, আপনারা স্বীকার করেন আর না করেন এই পুরো আমলাতন্ত্রের 70 থেকে 80% এখন আপনাদের নিয়ন্ত্রণে। এটা আপনারা তাদেরকে বলতে হয় না, এমনি সচিব থেকে শুরু করে থানার ওসি পর্যন্ত প্রত্যেক উপজেলা বিএনপি সভাপতিরা সকালে উঠে ফোন দেয়, জিজ্ঞেস করে ভাই ডায়াবেটিসটা ভালো, খেয়াল রাখবেন, করোনা লাগলে আমারে বলবেন, স্টাফ দিয়ে পাঠাই দিব। মানে হলো এখন সচিব থেকে শুরু করে এলাকার এসআই পর্যন্ত যে যার নিয়ন্ত্রিত বিএনপির ফোন দিয়া স্বাস্থ্যের খোঁজ খবর নাই, যাতে পরবর্তী প্রমোশনটা ঠিক মতো হয়। এটা তাদের চরিত্র। এই সরকারটা আপনাদের নিয়ন্ত্রণে, আপনাদের আমলাতন্ত্র সেটআপ এটা নিয়ন্ত্রণে। এটা আপনারা মানে যখনই ভালো কিছু সেটা বিএনপির, যখনই খারাপ কিছু সেটা সরকারের। এই বিচারিতে কেন মেনে নিলাম সরকারের ব্যর্থতা? তাহলে সরকার যখন গ্রেফতার করে, পুলিশ যখন গ্রেফতার করে, কিছুদিন আগে পত্রিকা এসেছে আপনারা দেখেছেন না, থানার মধ্যে ঢুকে ওসির রুম তছনছ করে স্থানীয় বিএনপি কর্মীরা তারপরে তাদের আসামি ছাড়িয়ে নিয়েছে। মানে মামলা করলে, গ্রেফতার করলে থানার ওসির রুম গিয়ে ভাঙবে, আর যদি গ্রেফতার না করে তাহলে বলবেন যে সরকার ব্যর্থ। আসলে আপনারা চানটা কি? আপনাদেরকে এখানে কয়েকটা কথা আমাদেরকে একটু খুব মনে করিয়ে দেওয়া জরুরি। খেয়াল করেন, আসামি যে 19 জন, এর মধ্যে 3 থেকে 4 জনের তো বিএনপির সাথে সংশ্লিষ্টতার ব্যাপারে এসআরের মধ্যেও আছে। ইতিমধ্যে যুবদল থেকে বলা হয়েছে যে এই মামলার যারা আসামি, প্রধান আসামিদেরকে আড়াল করে দিয়ে অন্যদেরকে আনা হয়েছে। আমরা ডিএমপির কাছে স্পষ্ট ব্যাখ্যা চাচ্ছি। যুবদল যে বলছে যে এই মামলার যারা প্রধান আসামি তাদেরকে শেষে রাখা হয়েছে, তাহলে এই ব্যাপারে আপনাদের ব্যাখ্যা আমরা খুবই দ্রুত জানার চেষ্টা করছি। একটা কথা বলবার ব্যাপার, যিনি মারা গেছেন ভিকটিম সোহাগ, তিনি যুবদলের রাজনীতির সাথে সংযুক্ত ছিলেন। ইতিমধ্যে তার একটা ফেসবুকে ছবি আপনারা দেখেছেন, যুবদলের নেতা নয়নের পিছনে উনি একটা প্রোগ্রামে দাঁড়িয়ে আছেন। যুবদলের যে কোনো একটা স্টেজে তো আপনি আর আমি গিয়ে উঠতে পারবো না, এটা ন্যূনতম একটা প্রোগ্রাম মেনটেন করতে হয়। ভেরি গুড। সব থেকে বাজে জিনিসটা কি জানেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পদ মানে সিলি আসছেন, আমরা আপনাকে এটা খোলামেলা বলি, মানে কিছু মানুষের নতুন মুখ দেখে আমরা এত হতাশা হয়েছি, জীবনে এত হতাশার মধ্যে আমরা চাই না। এর মধ্যে বিএনপির এখনো ভাই, ওনাদের লেখাপড়া, ওনাদের বোঝাপড়া আমরা সম্মান করতাম, ওনাদের বোঝাপড়া। এই জুলাইয়ের পর ওনাদের চেহারা দেখলে জাস্ট নিজেদের মইরে যাইতে মনে চাই যে এই মানুষগুলোর আমরা সম্মান করছি। উনি কালকে একটা পোস্ট দিয়েছেন আপনাদের উদ্দেশ্যে যে এই লোক ছিল হাজী সেলিমের লোক, এদেরকে আপনারা কি বলতেছেন, ব্যবসায়ী বলতেছেন। প্রথম কথা, যদি কেউ হাজী সেলিমের লোক হয় এর মানে হইল তার পিঠে মাইরে ফেলান যাবে। অথচ আমরা বলেছি কেউ যদি আওয়ামী লীগের বাপু হয়, সে যদি কোনো ক্রিমিনাল অফেন্স না করে তার বিরুদ্ধে মামলাও দেওয়া যাবে না, এটা তো আমরা স্পষ্ট বলেছি। নাম্বার 2, এইখানে তিনি আরেকটা ন্যারেটিভ নির্মাণের চেষ্টা করছেন, বিএনপির অনেক ভাইরা মিলে, আফসোস হয় তাদের জন্য। আপনারা বলবার চেষ্টা করছেন কি যে তিনি আজকে হাজী সেলিমের লোক। তাহলে প্রথম কথা হলো হাজী সেলিমের লোক কিভাবে যুবদলের স্টেজে উঠলো? তাহলে আপনারা এনসিপিতে বলেন আওয়ামী লীগ পুনর্বাসন করে, আপনারা জামাতে বলেন আওয়ামী লীগ পুনর্বাসন করে, তাইলে আপনি এবার উত্তর দেন, আপনি বলতেছেন সে হাজী সেলিমের লোক, আমরা তারা দেখতেছি যুবদলের নয়নের পিছনে স্টেজে কয়শো কোটি টাকা খাইয়া আপনারা এই আওয়ামী লীগদেরকে বিএনপিতে জায়গা দিচ্ছেন। বলেন আপনারা কে কে কোন কোন মিডিয়ায় ডিরেক্টর পদে ঢুকে কত লাখ টাকা বেতন পাইয়া এখন সুশীল হয়ে গেছেন, এগুলো আমাদের জানা আছে। নাম্বার 2, রুমিন ফারহানা আপা, XYZ আরো অনেকে বিএনপি সব এখন ভদ্র হয়ে গেছে। কিরকম? তারা প্রচুর মব করবার চেষ্টা করছে। আমরা সবসময় মবের বিপক্ষে, আমরা আইন চাই, সুশাসন চাই। 32কে বারবার বলা হচ্ছে মব করা হয়েছে। তাহলে একটা মজার কথা হলো
দেখেন 32 হইল বিএনপির কাছে মব, রুমিন ফারহানাদের কাছে মব, আর পাথর মেরে হত্যা করা এটার আসলে কোনো নাম নাই। ইংলিশে না বললে জাতে ওঠা যায় না, সুশীল হওয়া যায় না। এই জন্য রুমিন ফারহানাদেরকে দেখবেন যে এইটা নিয়ে পাথর মেরে হত্যা করা হচ্ছে প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে। এইটা কি? এর মানে বিএনপি পলিটিক্স করে এখন মব নিয়া, আর তার লোক মানুষকে পাথর দিয়ে মাইরে ফেলায়। এইসব আপনারা আল্লাহর রাস্তায় বাদ দেন। আপনাদেরকে কয়েকটা কথা বলবার ব্যাপার, বিএনপির ক্ষেত্রে এই কথাগুলো বলছি। এই কথাগুলো আপনাদের সামনে এর আগেও বলবার কারণে আমাদেরকে অনেকবার বিভিন্ন ট্যাগিং দেওয়া হয়েছে। আমরা কখনো জামাতের বিটিং, কখনো এনসিপির বিটিং, কখনো কার বিটিং সে নিজেও জানে না, তবে কারো না কারো বিটিং। এই যৌক্তিক সমালোচনা করেছি। যদি বিটিং না বলে সমালোচনাগুলো একটু আমলে নিতেন, তাহলে আজকে আপনাদের এই পরিণতি হইতো না। নাম্বার 1, বিএনপি আপনাদেরকে মনে করাই দেয় উদ্ধত্ত অহমিকা। আপনাদের বডি ল্যাঙ্গুয়েজে, আরে ভাই 1 বছর আগে ছিলেন বিলাই, টক শোতে যান নাই, অনলাইনে কানেক্টেড হয়েছেন, সেখানেও কি যেন নক করছে, বাসা ধুয়ে দৌড়াইতেছেন, মানে এটা তো আমরা মানি। এর মানে আপনারা বিলেই তো ছিলেন, এখন আপনি বাঘ হয়ে উঠছেন। সেই বাঘের কণ্ঠ কার সাথে দেখাইতেছেন? এই দেশের নিরীহ মানুষের সাথে। আওয়ামী লীগ কয়টা ধরে শেষতে পারছেন? কয়টা আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশনে যাইতে পারছেন? কোটি কোটি টাকা খায় ওই হাজিব সেলিমের লোক স্টেজে উঠান। অধ্যত্ত আর অহমিকা আপনারা এইবার লাস্ট চান্স যদি বাদ দিতে না পারেন, আপনাদের দেশে আর কোনো রাজনীতি থাকবে না, মানে থাকবে না, মনে রাখেন। চূড়ান্ত অধ্যত্ত এবং অহমিকার সিম্বল ছিল শেখ হাসিনা। শুধু তার পদত্যাগ না, পতন হয়েছে, দিল্লিতে গিয়ে লুকাইতে হয়েছে। সুতরাং আপনারা তো তার ধারে কাছেও না। সালাউদ্দিন ভাই থেকে শুরু করে অন্যান্যরা সংস্কার কমিশনে যেই গার্ডস নিয়ে, যেই অ্যাটিটিউডে কথা বলেন, আমরা আহত হই। আমরা আপনাদেরকে শ্রদ্ধা করতে চাই। সালাউদ্দিন ভাই, আপনি গুম ছিলেন, বিএনপির কত মানুষের জীবন মেসাকার হয়ে গেছে, তাদেরকে ইন্টারভিউ করে দেখেন। প্রত্যেকটা মানুষ বিএনপির এই আচরণে, যারা বিএনপির জন্য জীবন দিছে, তারা আহত, তারা কাউকে বলতে পারে না। আমাদেরকে অগণিত বিএনপি কর্মীরা ধরে বলে, ভাই আপনারা যেটা বলেন এইটা শতভাগ সত্য, একটা দলের কাঠামোর মধ্যে আছে, বলতে পারতেছি না, কিন্তু এভাবে নেওয়া যায় না। আপনারা কাদেরকে বুদ্ধিজীবী বানাইছেন? তো এই অধ্যত্ত আর অহমিকা থেকে বের হন। নাম্বার 2, এর কথা না বললেই না, বললে খুব মানে এটা ছোট মনে হয়, তবুও এই যে যুব দলের নয়ন সাহ, এর কাজই হলো সম্ভবত উনি বিএনপির থাপড়ানো বিষয়ক সেক্রেটারি। যারে ভাই তার থাপড়া, কি অ্যাটিটিউড ভাই! বিএনপির বিরাট সমাবেশ, সে হাঁটতেছে, সামনে একজন আইসক্রিম মেলা, সমানে থাপড়াইতেছে। ওমা কি আনন্দ! স্টেজের সামনে এক ভদ্রলোক তার মাথার উপর থাপ্পড় দিতেছে। ব্যাপার হলো এই যে সে থাপড়াইতেছে, এইটা ভিডিওতে মানুষ মিডিয়ায় দেখতেছে, বিএনপি এইটার বিরুদ্ধে কোনো অবস্থান নিছে? অফিসিয়ালি তারা বলছে যে এরকম থাপড়াথাপড়ি সে কেন করে? সে এটাকে এনজয় করতেছে। এর মানে হলো বিএনপির বিরুদ্ধে আমরাও যদি বলি, আমাদেরকে এরকম থাপড়ানো হবে। এই থাপড়ানোর ট্রায়াল দিতেছে তারা। এই নয়নেরা যদি এই বিএনপির ফিগার, যারা এখন মানুষকে খালি সমানে থাপড়ায়, ডানে বামে তাকাইয়া, তাহলে সেই দলের যারা নীতি আছে, তারা মানুষকে পাথর মারবে না, মারবে কি? চুমো দিয়ে মাইরে ফেলবে মানুষকে। ও তো যা করার তাই করছে, দলের নেতা মানুষকে থাপড়ায় আর তারা পাথর মারে। এখন আমরা জানি এই নয়নদের শক্তি কোথায়। নয়নরা থাকবে নিচে, চাঁদাবাজি করবে, টাকাটা আনবে, টাকাটা আইনে উপরে পাঠাবে কারো না কারো কাছে। তারা হবে ভদ্র, সুশীল, তারা মক করবে না, ইংলিশে কথা বলবে। আর নয়নরা নিচে চাঁদাবাজি করে উপরে দল চালাবে। এইটা বিএনপির বলিনি, এটা জামাত করলে জামাতের অবস্থা এইটা হবে। এটি এনসিপি করলে এনসিপি তো নতুন দল, সুতরাং ফেরেশতাই মনে হবে। আমরা এনসিপিরও বুঝতে পারবো সে আসলে বিএনপির মতো ক্ষমতায়িত হইতে আসলে সে কি করে।